বার্ধক্যের অনেক সমস্যা, পদে পদে ভয়। তাই অনেকেই ভাবেন বয়স একটি শঙ্কা, আবার অনেকে ভাবেন বয়স স্রেফ একটি সংখ্যা। যারা বার্ধক্য কিংবা বয়সের তোয়াক্কা না করে নিজের কাজ করে চলেন, তেমনই এক অশীতিপর গুণীজনের গল্প আজকের এই ভিডিও। জয়ন্ত সাহা কলকাতার আন্তর্জাতিক ফটোগ্রাফার। আজও প্রতিদিন তার প্রবীণ আঙুলগুলি শাটারে চাপ দিয়ে ফ্রেম বন্দি করে ধরে রাখে অনন্য সমস্ত মুহূর্তগুলিকে। জয়ন্ত বাবুর ছবি আন্তর্জাতিক সমস্ত সালনে প্রদর্শিত হয় দুনিয়া জুড়ে। অনেকে বলেন বয়স একটি সংখ্যা মাত্র, কারো কাছে আবার বয়স একটা শঙ্কা। যারা বয়সকে শঙ্কা ভাবেন তাদের মুখে ৮২ শিক্ষার চড়। জয়ন্ত স্যার, আপনাকে ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায় স্বাগত। যে মানুষটাকে দেখছেন তার বয়স ৮২ হলেও তিনি হয়তো বলেন না ৮০-তে আসিও না, বরং বলেন ৮০-তেই এসো। আজও ক্যামেরা নিয়ে যখন তখন বেরিয়ে পড়েন এবং মুহূর্তদের ফ্রেমবন্দি করেন। ফটোগ্রাফাররা, আমরা যারা ছবি নিয়ে কাজ করি, তারা বোধহয় মুহূর্তের কাছে দায়ী, মুহূর্তের কাছে ঋণীও বোধহয়। জার্নিটা কেমন আপনার এতদিনের জার্নি বলতে, আমি তো প্রফেশনাল নই। আমি 1962-তে বাবা 62-তে বাবা একটা ক্যামেরা কিনে দেন, নিকন। তো কিন্তু বাড়িতে ফটোগ্রাফির চর্চা ছিল, আমার বাবা তুলতেন, আমার দাদাও প্রফেশনাল ফটোগ্রাফার ছিলেন, জার্মানি থেকে পাশ করে এসেছিলেন ফটোগ্রাফি নিয়ে। ফলে আমার বাড়িতে অনেক ম্যাগাজিন ছিল, বই ছিল, আমি দেখতাম। ফলে আমার এটাও লিনিয়ার, কোনো ওঠানামা কিছু নেই ফটোগ্রাফিতে। তবে আমার প্রথম ছবি আমি দিয়েছিলাম ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল 65-এ। আমার ছবি প্রথম অল ইন্ডিয়া স্যালুনে এক্সিবিটেড হয়। আচ্ছা, এর আগে 2 বছর দিয়েছিলাম, হয়নি। 60 হবে হয়, 65, 66, 67, 3 বছর আমি পিএবিতে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে, ওদের যে অ্যানুয়াল এক্সিবিশন হয় কলকাতায়, সেখানে আমি দিয়েছিলাম, আমার ছবি এক্সিবিট হয়েছিল। তারপরে হলো তখন আমাদের দুটো জিনিস ছিল। একটা ছিল স্যালুন স্কুল অফ ফটোগ্রাফি, স্যালুন বলতে। আরেকটা ফটোগ্রাফি ছিল যেহেতু আমার আপব্রিঙ্গিংটা হয়েছে, দেখাশোনা হয়েছে আমেরিকান ম্যাগাজিন থেকে। ইউএসআইএস লাইব্রেরি ছিল, অপারিত দ্বার খোলা তখন। আমি ওইখানে সব লেটেস্ট পপুলার ফটোগ্রাফি, মডার্ন ফটোগ্রাফি, অ্যান্ড আরেকটা হলো মেনলি এই দুটোই। আর হতো হারপার বাজার, ভোগ, এই ম্যাগাজিনগুলো, এগুলো। এবং আর দুটো ম্যাগাজিন আসতো, লাইফ, লুক অ্যান্ড পোস্ট, 3টে ম্যাগাজিন। লাইফে এত বড় ম্যাগাজিন, তো ওটা লাইফ বিখ্যাত, লাইফের যেগুলো বললেন সবকটাই মানে তো বিশ্বসেরা এক একটা ম্যাগাজিন। তো পোস্টটা বন্ধ হয়ে গেল, কেন আমেরিকায় তখন এই টেলিভিশনটা একটু এসে গেছে, পোস্টটা বন্ধ হয়ে গেল, ম্যাগাজিনটা। লুকটা চললো, লাইফটা চললো। লুকও কিছুদিন বাদে বন্ধ হয়ে গেল, কিন্তু লাইফটা বহুদিন চললো। তারপরে ন্যাচারাল ডেথ হলো। ওদের লাইফ অ্যান্ড টাইম ছিল সাপ্তাহিক, সেটা এখনো আছে। আমি যদি আপনাকে মানে খুব বেসিক একটা কথা জানতে চাই, ফটোগ্রাফি, ইজ ইট আর্ট, ইজ ইট আ সায়েন্স, ইজ ইট কেমিস্ট্রি অর অপটিক্স? এই মানে কি? এটা কিন্তু কম্বিনেশন অফ অল, যা সায়েন্সের ব্রাঞ্চেস বললেন, কম্বিনেশন অফ অল দিস থিং। ইন অ্যাডিশন টু দ্যাট একটা অ্যাসথেটিক্স দিক আছে, শিল্পের দিক আছে, যেটা নাকি এগুলো যেগুলো বললেন, এগুলো তো
ঠিক আছে। এখন ক্যামেরা এত ইউজার্স ফ্রেন্ডলি হয়ে গেছে, এগুলো নিয়ে আপনাদের ভাবনার কিছু নেই। না, আপনাদের সময় যেটা ছিল আমাদের কেমিস্ট্রিটাও জানতে হতো না, কেমিস্ট্রি জানতে হতো না, ডেভেলপিংটা জানতে হতো, ডেভেলপিং এনলার্জিং জানতে হতো। ঠিক আছে, যারা দোকান দিয়ে করাতেন তখন তো স্টুডিও অনেক আছে, করাতে পারতেন, অত না জানলেও চলতো, কিন্তু আমি নিজেই করতাম যেহেতু। আর যেটা হতো, আসল জায়গাটা যেটা হলো অসহায়, ছবি টিপলেই, ক্যামেরা টিপলেই ছবি হয়, হ্যাঁ। কিন্তু আমি নিজে যখন ছবি, আমি মাস্টারদের বই দেখে বড় হয়েছি, বাড়িতে এইরকম বই আছে, এখনও আছে, তখনও আছে, ছিল। কিন্তু আমি যখন নিজে রাস্তায় বেরোতাম ছবি তোলার জন্য, বলতাম খুব তো সোজা। এবং আমার প্রথম ওরিয়েন্টেশন হয় ফটোগ্রাফি। ফ্যামিলি অফ লাইফ বলে একটা এক্সিবিশন এসেছিল কলকাতায় 1955 আর 56, যেটা নাকি মিউজিয়াম অফ মডার্ন আর্ট নিউ ইয়র্ক করেছিলেন। তার আর ওটাই কন্ট্যাক্ট করেছিলেন, কিউরেট করেছিলেন এডওয়ার্ড স্ট্রাইকেন। তো উনি সবাইকে চিঠি দিয়েছিলেন, সবাইকে, মানে ম্যাগাজিন বিভিন্ন জায়গায় লিখেছিলেন যে যার যত ফ্যামিলি ছবি আছে সব পাঠাতে পারো, এবং প্রত্যেক ছবি পেছন তুমি নাম ঠিকানা লিখে দেবে, আমরা রাফলি সিলেক্ট করব, যদি হয় তাহলে তোমার তখন নেগেটিভটা চেয়ে নেব। তো ওরা পেয়েছিলেন প্রায় তখনকার দিনে অল ওভার ওয়ার্ল্ড থেকে, প্রফেশনাল অ্যামেচার সবার। একটা কন্ডিশন ছিল, এটা যেন কোনো সিনেমা স্টিল না হয়। আচ্ছা, হ্যাঁ, স্টিল না হয়। তো ফলে সমস্ত ওয়ার্ল্ড থেকে ছবি গিয়েছিল, তার থেকে উনি বেছে শেষ পর্যন্ত ওটাকে বলে 503টে ছবিতে এক্সিবিশনটা করেন, এবং কলকাতায় সেটা এসেছিল, ওয়ার্ল্ড ট্যুর করেছিল, ইন্ডিয়াতে মাত্র কলকাতায় নিয়ে দেখানো হয়েছিল আমি যতদূর জানি। আচ্ছা, এবং প্রিন্ট হবে এই এত বড় প্রিন্ট, এই 8 ফুট বাই 10 ফুট, মানে গাম 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 না না, ওরা একদম আমেরিকার এসছিলেন, ওটা মাউন্ট করে লার্জ পেপারে করেছে ওরা, করে একদম প্যাক করে দিয়েছেন। কলকাতায় তখন আপনার নেতাজি সুভাষ স্টেডিয়ামটা, ব্লকটা, যেটা অ্যাসেম্বলি হাউসের উল্টো দিকে হয়েছিল, একতলায় সেই এক্সিবিশনটা হয়েছিল। এখন ওটাই আমার টার্নিং পয়েন্ট ওইটাতে মুক্ত হয়ে যায়। কিন্তু তখন আমি বাবার সঙ্গে গেছি, দাদার সঙ্গে গিয়েছি, ছবি দেখেছি। বাবা তখন ওটা একটা ম্যাগাজিন বই ছিল, বেরিয়েছে ক্যাটলগ, পুরো বইটা, পুরো ছবিগুলো ওতে আছে, সেট বর্ডা কিনেছেন। তারপরে বহুদিন পরে আমি ওই বইটা একদিন হাতে পাই, হাতে পেয়ে মনে হলে তো ফ্যামিলি মানে সব, মানে ইউনিভার্সিটির লার্জার ফ্যামিলি, যে কোনো ধর্মেরই লোকের বিয়ে হয়, জন্ম হয়, মৃত্যু হয়, সব কিছু হয়, তার কতগুলো ডিফারেন্ট রিচুয়ালস আছে, তার ভালোবাসা আছে, প্রেম আছে, বিচ্ছেদ, সব কিছু আছে, ওয়ার্কার আছে, সমস্ত কিছু নিয়ে এই যে পুরোটা একটা ফ্যামিলি, এইটা দেখেছে, এর মধ্যে কোনো নেই। গভীর জঙ্গলে ওদের কিরকমভাবে থাকেন, বর্তমান জীবনে এরা কিভাবে থাকেন, সব বোঝা। কিন্তু ব্যাপারটা হলো সব জায়গায় এক। বিয়েটা ওদের ওই প্রথাতে হচ্ছে, আমাদের এখানে চার্চে হচ্ছে, ছাদনাতলায় হচ্ছে, এভাবে আবেগটা কোথাও একই, ওটাই ছিল এক। আমরা জন্ম, ইকোনমিক কন্ডিশন, কালচারাল কন্ডিশনে মানে আমরা ডিফারেন্ট হয়ে গেছি, কিন্তু আমরা এক। এই ওয়াননেসটাই ওদের দেখার উদ্দেশ্য ছিল, এবং সেটাও সাকসেসফুল। সে বইটা একটা ক্লাসিক বই। সেই বইটা আমি যখন দেখতে আরম্ভ করি, তখন মনে হলো এই তো আমিও ছুটতে পারি, আমিও তুলতে পারি। বাবা একটা ক্যামেরা কিনে দিয়েছে, সব করা আছে ইলেকট্রিক মিটার দিয়ে। আমি রাস্তায় যাই, আমি ছবি তুলি, হয় না, বলে কেন হচ্ছে না, আমার যে দোষ গেল, কেন হচ্ছে না, আমি কোথায় একটা জায়গাতে আমি পড়ছি, আমাদের সবই ঠিক হচ্ছে। তখন আমি যাদের মাস্টারদের যত ছবি ছিল, আমার যে যা কোনো ভালো লাগতো মাস্টারদেরই, আমি ড্রয়িং করতাম নিজের খাতায়। আমাদের তখন আমি ড্রয়িং করতাম। এই ড্রয়িং করে করে দেখতাম, ওই ড্রয়িং করার সময় আমি দেখলাম যে তার ছবির যে পেছনের স্ট্রাকচারটা, অ্যাস্থেটিক্সটা, ওটা বেরিয়ে আসছে, কম্পোজিশনটা খানিকটা বেরিয়ে আসছে। তখন আমি পেন্টিং ক্লাসে জয়েন করলাম। পেন্টিং ক্লাসে যখন আমি জয়েন করলাম, শনিবার রোববার হতো, বিড়লা একাডেমি অফ আর্টে 5 বছর ছিল। আমি ওখান থেকে সার্টিফিকেটও পেয়েছি 5 বছরের। করার পরে তখন আমার মাঝখানে আমার একটু ফটোগ্রাফি ঢিলে পড়ে গেল, কারণ পেন্টিং নিয়ে আমি মুছে গেছিলাম। আচ্ছা, কেন, একদিন আমার মাস্টার ছিলেন সুনীল মাধব সেন, উনি ক্যালকাটা গ্রুপ ছিলেন, তারই মেম্বার ছিলেন। তো আমি একদিন মুখ বসে রয়েছে, মাস্টার বল তোমার হবে। আমি বললাম, স্যার আমি তো পেন্টিংটা শিখছি ফটোগ্রাফির জন্য। যেই বলেছি মুখ কালো হয়ে গেল তার।
মুখ দিয়ে বেরিয়ে গেছে ফসকে, আমার ভেতরে কেন এসছি আমি তার কাছে শিখতে। তার বাড়িতে যে আড্ডা দিতাম, তার হিন্দুস্তান পার্কে তার বাড়ি, সন্ধ্যাবেলা আমায় খুব ভালোবাসতেন উনি। ওই মডার্ন আর্ট, ইভেন তন্ত্র খুলে আমাকে দেখাতেন কোথায় কোথায় মিল, কোথায় কোথায় অমিল, কীভাবে তারা পার্সপেক্টিভ কীভাবে দেখেছে জগৎটাকে। এই যে আলোচনা হতো না, ওর ক্লাসের চেয়ে ওই আলোচনাগুলো বেশি ছিল ওগুলো। আর আমাকে যখন নাকি ওই মডার্ন আর্টের কীরকম একটা বলি ঘটনা, বেশি বলা হয়ে যাচ্ছে, আমি তখন ড্রয়িং করছি, স্টিল লাইফ সাজানো ক্লাসে থাকতো, আমরা স্টিল লাইফ ড্রয়িং করতাম। আমি বলছি, মাস্টার বলছি প্রত্যেক মাসে একটা করে বই কিনবে। তখন আমি নতুন চাকরিতে ঢুকেছি, শখের প্রাণঘরের মাঠ, তো বাড়িতে পয়সা টয়সা দিতে হয় না, দিব্যি আছে। প্রথম মাস্টার বলেছে মাইকেল অ্যাঞ্জেলো বই কিনবে। আচ্ছা, ড্রয়িংস অফ মাইকেল অ্যাঞ্জেলো কিনেছি, তারপরে মাইকেল অ্যাঞ্জেলো কিনেছি, তারপরে হলো দা ভিঞ্চির বই কিনেছি। হ্যাঁ, সে দা ভিঞ্চির বই কিনেছে, মাইকেল অ্যাঞ্জেলোর বই কিনেছে, দা ভিঞ্চির রেমব্রান্ড কিনেছি। মানে তখন মাঝে মাঝে যা পাই তাই কিনি, বাস বিচার নেই। আর নাম জানি কি, ভ্যান গগের নামটা জানি, মাইকেল অ্যাঞ্জেলোর নাম জানি। তো একদিন আমাদের ওখানে লিটল বুক শপি বলে একটা দোকান আছে, ওই দোকান আছে, সেই দোকানটায় ওরা বিদেশি বই রাখতো। তো আমি একদিন গিয়ে মাস্টার এসে বলেছিল তুই ভ্যান গগ কিনবে, ভ্যান গগ কিনবে। আমি প্রথম দিন ভ্যান গগ কিনেছি। তারপরের দিন গিয়েছি একটা কোথায় গগা কিনেছি। হ্যামলিন, পল হ্যামলিনের বই পাওয়া যেত, 30 টাকা করে দাম, এরকম বাঁধানো। পল হ্যামলিন পাবলিকেশন, ব্রিটিশ। আরেকটা বই দেখছি অসাধারণ, মানে প্রত্যেকটা কাভারে একটা করে ছবি দিয়ে তার আর্টিস্টের নাম সব দেওয়া। আমি দেখে ভীষণ ভালো লেগেছে, মুগ্ধ হয়ে গেছি। তখন ছবি ছিল, সাই ছিলাম, বইটা ওপরে, আমি বলতে পারি না বইটা নামিয়ে দাও, আমি তো কিনবো না, তাহলে এর লজ্জা করছে। তারপরে আমি তারপর ক্লাসে গিয়েছি, মাস্টার বই কিনেছি, মাস্টার খুব খুশি। হ্যাঁ, ভ্যান গগ দেখো, দেখো গগা দেখো, এইগুলো দেখে বুঝো, রেনওয়ে দেখো, এসব বুঝো, খুব খুশি। রেমব্রান্ড দেখো, খুব খুশি। আমরা একটা বই দেখি জানেন, আমি না মুক্ত হয়ে গেলাম, নড়তে পারছি না দোকান থেকে। বলে কি বই? লেখা আছে কান্দিনেস্কি। কি কান্দিনেস্কি? তুমি গোল্লায় গেছো। ক্লাস ভর্তি আমার ছেলে মেয়েরা সব বড়, আমরা ছেলে মেয়ে সব বসে আছি, আমাকে বলছে তুমি গোল্লায় গেছো। মেয়েগুলো মুখ দেখে তাকিয়ে, সব কলেজে পড়া, মানে পাস ইউনিভার্সিটিতে পড়া মেয়ে, পাস করা মেয়ে। আমি না লজ্জায় মুখ না দেখাতে পারছি না। তারপর কান্দিনেস্কির নাম শুনে কি এরকম খেপে গেলেন কেন? তুমি একটা কুজো আঁকতে পারো না, ড্রয়িং করতে পারো না, তুমি কান্দিনেস্কি যাচ্ছ এখনই, কেন ক্লাসে জয়েন করেছো? এইসব আমি খুব চুপচাপ, কিছু বলবো না। তারপরে মাসে গিয়ে আমি ওই কান্দিনেস্কিটা কিনলাম। কি আছে দেখলাম, ফাদার অফ অ্যাবস্ট্রাক্ট আর্ট। কিন্তু একটা জিনিস আমাকে ক্লিয়ার হলো, যেটা মাস্টারমশাই বলতেন, ভালো জিনিসের একটা আদর্শ স্ট্রেংথ থাকে। এক্স্যাক্টলি। ভালো গান তুমি যেতে যেতে রাস্তায় গেলে তুমি দাঁড়িয়ে পড়ো, সুরটা ভালো লাগছে, আকর্ষণ করে। আমি কিন্তু রাগিনী, ছন্দ, নানা আজকাল দেখি, জানারও দরকার নেই, না আমি জানি না, কিন্তু আমাকে মোচড় দিয়েছে, আমি দাঁড়িয়ে পড়ি গানটা শোনার জন্য। কোথাও সম্মোহিত করে আমাদেরকে, ভালো ছবিও তাই করে। যেমন একটা আপনি যদি রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব সহজ বলছি, আপনার পাশ দিয়ে কেউ একটা চলে গেলেন, তার গায়ের যে ফ্র্যাগ্রেন্স, যে সুগন্ধটা, তিনি আতর যদি একটা ভালো মেখে যান, আপনি আকর্ষিত হবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো ধূপের গন্ধ ভালো হলে আপনাকে আকর্ষণ করবে। একইভাবে উনি বলতে যেটা চাইছেন, ভালো ছবি, ভালো গান, ভালো পেইন্টিং আলাদা করে বলে দিতে হবে না যে সে কেন ক্লাসিক, কেন ভালো, তাই তো? আপনি মানে দেখুন, এটা আরেকটা জায়গা হচ্ছে এদের এক্সিবিশনে। এইখানে আমি এইরকম ইন্টারভিউ দিলে এদের অসুবিধা হয়? কিছু অসুবিধা হবে না। আমি যেটা জানতে চাইছি, আপনি শেষ যে কাজ করছেন, শেষ কবে ক্যামেরা হাতে বেরিয়েছেন? কি ক্যামেরা তো আজকে গতকালও তো বেরিয়েছিলাম না, মানে রিসেন্ট টাইমে কোন ঘটনা আপনাকে মুভ করেছে? আমাকে মুভ করেছে তো উই ওয়ান্ট জাস্টিস। এছাড়া কলকাতায় রাস্তায় কি নেই? কালকে দেখুন, আমি কালকে আসছি, কালকে আমার ভালো ছবি হয় না, কোনোদিন হয় না।
কোনোদিন তা রুই কাতলা ওঠে না, চুনোপুটি ওঠে। হ্যাঁ, চুনোপুটি ওঠে। 5 কেজি মাছ ওঠে না। কালকে আসার সময় দেখলাম, আমি মেট্রোর কাছে এসেছি, মেট্রোখানে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, 3টে বাচ্চা বসে রয়েছে একটা মাদুরের মধ্যে। আমার লেখা আছে মানুষের উপর। মানুষ কি মানুষ? 3টে বাচ্চা ওইরকম শীতে কাঁপছে, কটখুরো দিয়ে আগুন জ্বালিয়েছে। হ্যাঁ, রিক্সাওয়ালাটা রিক্সায় বসে আছে। ওই আর যে লেখাটা যেটা আছে মানুষের উপরে, এরাও মানুষ না, এটা প্রতিবাদের একটা তারপরে বসে আছে। ওই যে ছবিটা আমাকে খুব মনটা নাড়া দেয়। আমি ক্যামেরাটা আবার বের করলাম, দেখে ওই ছবিটা তুললাম। কালকেও বেরিয়েছে, কোনো ঘটনা না, আমাকে বললাম না, মোমেন্টসও নয়। হ্যাঁ, মানুষের যে সুখ আনন্দ সব কিছু আমাকে আলোড়িত করে, কিন্তু সেটা তো সংযতভাবে তুলতে হবে, কেন শিল্পসম্মতভাবে তুলতে হবে। এটার ব্যাপার, আর কিছু নয়। আর একটা আর বেশিক্ষণ আপনাকে বসিয়ে রাখবো না, বেশিক্ষণ আর একটা আমি কথা জানতে চাইবো। রাগ করবেন না, কেউ রাগ করবেন না। একটা কথাই আমি জানতে চাইবো, আপনি যে সময় থেকে ফটোগ্রাফি করছেন, এখন ফটোগ্রাফি একটা সেল ফোনে বন্দি হয়ে গেছে, চাইলে করা যায়, তাতে ছবিও হচ্ছে, মানে ছোট শর্ট ফিল্মস, রিসেন্টলি ফিচার ফিল্মও হয়েছে। সেল ফোনের ক্যামেরাটা এসে যাওয়া, এটা কি মানে একটা বিপ্লব এনে দিয়েছে, নাকি এটা 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 কি করেছে? আপনার এটা নিয়ে রায়টা কি? দেখুন, কথাটা হলো আপনার হৃদয়, আপনার মস্তিষ্ক, আপনার গুড হিউম্যান বিং হবেন, সেটাই। আজকে মোবাইলে আমি ছবি তুলছি, সকালবেলা আমি স্যালুনে যাচ্ছি, দেখছি সকালবেলা 12টা বাজে, রোদটা কাতিয়ে পড়ছে। আমাদের পুরোনো পাড়া তো বালিগাঁয়ে, এক ভদ্রলোক খালি গায়ে লুঙ্গি পরে ওই সিঁড়ির মধ্যেও, আমাদের তো ওরা আছে এখন, ওই বসার একটা জায়গা থাকে পুরোনো পাড়ায়, দেখবেন, হ্যাঁ, এমনি করে বসে আছে। ভদ্রলোক 70-75 মোটা শেষেন। আরেক ভদ্রমহিলা ওইদিকে দাঁড়িয়ে আছেন, চাদর গায়ে দিয়ে, রোদটা পড়েছে। আর এক ভদ্রলোক চেয়ারে বসে আছেন, ওইদিকে রোদ পাহাচ্ছে। এই মুহূর্তটা কলকাতার এই মুহূর্তটা দেখুন, এই রোদের সময় এই বয়স্ক লোকেরা এইভাবে থাকেন। তারা না দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসছেন, এই যে এই মুহূর্তগুলোই তো জীবন, এগুলো ছোট 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 জীবন। এটা নিয়ে ছবি, আর কি আছে, নতুন তো কিছু নেই। একদম। কিন্তু আপনাকে সেন্সিটিভ হতে হবে। এই সেন্সিটিভ যতক্ষণ না হচ্ছেন, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। আর এটা শিল্পকলা, এবং শিল্পকলার যে চর্চাটা, পেন্টিং দেখা, পেন্টিং অ্যানালিসিস করা, বোঝা, এর যে কিছু কিছু রুলস তো বলে না, বলে প্রিন্সিপলস। কেন রুল হলো রুল, এটা প্রিন্সিপল, ইট ক্যান বি মডিফাইড, ক্যান বি ইউজড বিভিন্নভাবে। হ্যাঁ, সেগুলো আপনাকে একেবারে মানে আত্মস্থ করতে হবে। মানে আপনি দেখার সময় আর কিছু ভাববেন না, দেখাটাই ওরিয়েন্টেশনটা অন্যরকম হয়ে যাবে। মানে আমি ড্রেনের সামনে হাইড্রেনটা খোলা আছে, ওটা দেখতে পাচ্ছি, এটা দেখা নয়, দেখা নয়, এটা দেখাই, কিন্তু দেখাটা দেখা নয়। শিল্পীদের দেখাটা অন্য জায়গায়, আর কিছু। মানে উনি যেটা বলতে চাইলেন, কোথাও ফটোগ্রাফির একদম গোড়ার কথা, মানে আমরা যে থার্ড আইয়ের কথা বলি একটা ফটোগ্রাফারের, তার তৃতীয় নয়ন থাকে। সাধারণ মানুষ যেভাবে দেখছেন, তার বাইরে গিয়ে তিনি দেখতে পারেন বলেই তিনি বোধহয় একজন ফটোগ্রাফার। অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার।